কাকুলি দিদি, দেখো আমাদের দিকে একটা বাঘ আসছে। বাঁচতে চাইলে চলো তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ টনি, তাই চল। এরপর টনি আর কাকুলি টমেটোর ঝুড়ি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালাতে থাকে আর খুব জোরে জোরে উঠতে থাকে। হঠাৎই তাদের পিঠ থেকে টমেটোর ঝুড়িগুলো একটা পুকুরের মধ্যে পড়ে যায়। হে কি সর্বনাশ হলো! কাকুলি দিদি, যা টমেটো তুলেছিলাম সেগুলো তো পুকুরের মধ্যে পড়ে গেল। ওইদিকে বনে কোনো কাজও খুঁজে পাওয়া যায় না। জঙ্গলে বাঘের জন্য তো আর টমেটো নিতেও যেতে পারবো না। এখন তাহলে আমরা কি করব? এভাবে চললে তো না খেয়ে মরতে হবে। কি আর বলবো টুনি, আমরা আজ দুদিন থেকে না খেয়ে আছি। কালুও বনে কোথাও কাজ খুঁজে পাচ্ছি না, তাই তো তোর সাথে জঙ্গলে টমেটো নিতে গিয়েছিলাম, কিন্তু এখন তো সেগুলোও হারিয়ে ফেললাম। এভাবেই টনি আর কাকুলি কথা বলছিল। ঠিক তখনই সেই পথ দিয়ে এক পরী উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। এই পাখিরা তো দেখছি বড় বিপদের মধ্যে আছে, আমি বরং ওদের কাছে গিয়ে ওদের সাহায্য করি। এই যে পাখি, আমি তোমাদের সব কথা শুনে সাহায্য করতে এলাম। আমি তোমাদের কর্মের ব্যবস্থা করে দিতে চাই। বলো, কি পেলে তোমরা খুব সহজেই কাজ করতে পারবে? পরি, আমাকে একটা সেলাই মেশিন দিলে আমি সহজেই কাজ করতে পারবো, আর বনের পাখিদের জামা বানালে আমার খাবারের কোনো কষ্ট থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাই দিব। পরি, আমার চাওটাও শোনো, আমাকে কিছু গহনা দাও, যেগুলো দিয়ে আমি একটা গহনার দোকান দিব। আমার স্বামী দোকান করতে খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তাই দিচ্ছি। এই নাও তোমাদের গহনা আর সেলাই মেশিন। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না পরি। এগুলো দিয়ে তোমরা ভালোভাবে কাজ করো, তাহলে একদিন ঠিক তোমরা ধনী পাখি হয়ে যাবে। আমি এবার তাহলে চলি। এসব বলে পরি সেখান থেকে চলে যায়, আর টুনি ও কাকুলি তাদের জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এই সেলাই মেশিন কোথায় পেলে? এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। পরিটা তো তাহলে খুব ভালো। মা, আমার বন্ধুরা জামা বানাতে চায়, কিন্তু আমাদের বানাতে কোনো দর্জি নেই, তাই আমি ওদের কাছ থেকে কাপড় নিয়ে আসি। কেমন? তুমি সুন্দর করে জামা বানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে রে মা, যা, তবে তাড়াতাড়ি আসিস। জামা বানিয়ে সেই টাকা দিয়ে খাবার কিনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে মা। বোকা টুনি, দামি কিছু না নিয়ে কিনা সেলাই মেশিন নিয়েছে। তুমি তো অনেক ভালো করেছো কাকুলি। এতগুলো গহনা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাবো, যে টাকা বসে খেলেও শেষ হবে না। তাহলে তো কষ্ট করে গহনার দোকানও দিতে হবে না কালু, তাই না বলো? আরে না না, দোকান কেন দিব? এখন থেকে তো তোমাকেও কষ্ট করে খাবার বানাতে হবে না। একজন কাজের পাখিকে দিয়ে বাজার থেকে দামি দামি খাবার নিয়ে আসবো, আর দুজনে মজা করে খেয়ে সারা দিন বিশ্রাম করব। কালু, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি আমরা এত টাকার মালিক হয়েছি যে আমাদের বাড়িতে কাজের পাখি আসবে? আরে স্বপ্ন না কাকুলি, এটাই বাস্তব। বিশ্বাস না হলে দাঁড়াও, এক্ষুনি আমি কাজের পাখিকে বাড়িতে নিয়ে আসছি। এরপর কালু বাড়ি থেকে বেরিয়ে কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর, কবুতর, বাড়িতে আছিস? হ্যাঁ কালু দাদা, আছি। তা তুমি কি কোনো কাজের খোঁজ পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু সেখানে আমি কাজ করব না, তুই একাই কাজ করবি। কিন্তু কেন দাদা, তুমি আবার কোথায় কাজ করবে? কাকুলিকে এক পরী অনেক সোনার গহনা উপহার দিয়েছে, যা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। আর এত টাকা থাকতে আমি কেন কাজ করব বল? আমরা তো এখন ধনী পাখি হয়ে গেছি। ও, তাহলে তো ভালোই হয়েছে। কিন্তু দাদা, আমার কাজটা কোথায় পেয়েছো? আমার বাড়িতে কাজ করতে হবে। প্রতিদিন একটা করে হার স্বর্ণকারের দোকানে নিয়ে যাবি, আর সেগুলো বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসবি। তাহলে তোকে দিনে 1000 টাকা দিব। এখন বল, তুই কাজ করবি নাকি অন্য পাখিকে ডেকে নিব? না না কালু দাদা, আমি কাজ করব। একদিনে 1000 টাকা পেলে আমারও যে অভাব কেটে যাবে। এরপর কালু কবুতরকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এই দেখো, কবুতরকে নিয়ে এসেছি।
কবুতর আর শোন, তোর কাকুলি দিদির কাজগুলো কিন্তু তোকেই করতে হবে। থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এসব। তোকে এর জন্য আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। সমস্যা নেই কালু দাদা, আমি সব করব। এখন তাড়াতাড়ি বাজারে গিয়ে হাটে বিক্রি করে পিৎজা, বার্গার, কাচ্চি বিরিয়ানি এইসব খাবারগুলো নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। এরপর কবুতর একটা সোনার হার নিয়ে বাজারে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর কবুতর খাবার নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, কালু দাদা, এই দেখো তোমাদের সব খাবার নিয়ে এসেছি। আর এই নাও বাকি টাকা। আচ্ছা ঠিক আছে, এই নে তোর 1000 টাকা। আর বিকেলে এসে বাড়ির কাজগুলো করিস, কেমন? আর শোন, থালা বাসন ওখানেই রাখবো। তুই এসে আস্তে আস্তে এখান থেকে বাইরে নিয়ে যাবি, কারণ আমরা এখন খাবার খেয়ে ঘুমিয়ে যাব। তাই কোনো ধরনের শব্দ করে আমাদের বিরক্ত করবি না। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর কবুতর সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। কি রে টুনি, কোথায় যাচ্ছিস? পাখিরা কিছু জামা বানাতে দিয়েছে, তাই দোকানে সুতো আনতে যাচ্ছি। তা তুমি কোথায় গিয়েছিলে দাদা? আমি তো কালু দাদার বাড়িতে কাজ পেয়েছি টুনি, সেখান থেকেই এলাম। একদিনের কাজে এই 2000 টাকা দেয়। এই দেখ, অর্ধেক কাজের জন্য 1000 টাকা দিয়েছে। মানে তুমি কালু দাদার বাড়িতে কি কাজ করো? এরপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। কালু দাদা কাকুলি এখন রাজার মতো থাকছে না, ঠিক একদিন এর জন্য তাদের পস্তাতে হবে। হাতে এখন সময় নেই কবুতর দাদা, আমি তাহলে চলি। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু কাকুলি প্রতিদিন সোনার হার বিক্রি করে দামি দামি খাবার খেতেই তাদের সব হারগুলো শেষ হয়ে যায়। কবুতর, আজ কাকুলির জন্মদিন, তাই একটা হার বিক্রি করে বাজারের বড় কেকটাই কিনে নিয়ে আসবি, কেমন? কিন্তু গহনার বাক্সে তো আর কোনো হার নেই, তাহলে কি করে বড় কেক নিয়ে আসবো? হার নেই মানে কি বলছিস এসব? তার মানে তুই হারগুলো চুরি করে নিয়ে গেছিস, তাই না? শয়তান কবুতর, তোর অনেক অভাবে দিন কাটছিল বলে আমি তোকে আমার বাড়িতে কাজ দিয়েছিলাম, আর সেই তুই কিনা হারগুলো চুরি করেছিস? বিশ্বাস করো কালু দাদা, আমি কোনো হার চুরি করিনি। আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিও না। চুরি করে বলছিস মিথ্যা অপবাদ দিচ্ছি? কালু, একে লাঠি দিয়ে মারতে থাকো, দেখবে মার খেতে খেতে ঠিক একসময় সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। উহ, আমাকে মেরো না কালু দাদা, আমার শরীরে খুব ব্যথা লাগছে। আগে বল, চুরি করা হারগুলো ফিরিয়ে দিবি, তাহলে মার বন্ধ করব। এসব বলে কালু কবুতরকে মারতেই থাকে। আর তখনই টুনি কালুর বাড়ির পাশ দিয়ে উড়ে যেতেই কবুতরের চিৎকার শুনে কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, কবুতর দাদাকে মারছো কেন? কবুতর দাদাকে ছেড়ে দাও। মারবে না তো কি করবে টুনি? এই কবুতর আমাদের সোনার হার চুরি করেছে। না টুনি, আমি কোনো হার চুরি করিনি। কাকুলি দিদি সব মিথ্যে বলছে। প্রতিদিন এত দামি দামি খাবার খায় যে হারগুলো বিক্রি করে সব টাকা শেষ হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, আমি প্রতিদিনের খাবারের টাকা হিসাব করছি, তাহলেই সবটা বের হয়ে যাবে। এখন খাতা কলম দাও তো দেখি। এরপর টুনি কবুতরের কাছে শুনে শুনে খাবারের দামটা খাতায় লিখতে থাকে। আর এক পর্যায়ে টুনি হিসাবটা বের করে ফেলে। এই দেখো কালু দাদা, তোমরা কয়েক মাসে 5 লক্ষ টাকার খাবার খেয়েছো। এখানে সব হিসেব করা আছে, তোমরা ভালো করে দেখো। তাহলে কবুতর কি করে হার চুরি করবে বলো? 50টা হার তো 5 লক্ষ টাকা। ঠিকই তো দেখছি। কবুতর, আমাদেরকে ক্ষমা করে দে, আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি। আমি ভেবেছিলাম সারা জীবন আমরা বসে খেলেও বুঝি হারগুলো শেষ হবে না, তাই আমি তোকে চোর ভেবেছিলাম। কাকুলি দিদি, কালু দাদা, বসে খেলে রাজারও একদিন রাজ্য শেষ হয়ে যায়, আর তোমরা বলো 50টা হার পেয়ে সারা জীবন বসে খাবে। পরীকে বলেছিলে গহনার দোকান দিবে, কিন্তু বাড়িতে এসে তা না করে রাজা হয়ে পায়ের উপর পা তুলে খাচ্ছো। যদি আজ একটা গহনার দোকান দিতে, তাহলে তোমাদের টাকার অভাব থাকতো না। হ্যাঁ রে টুনি, তুই ঠিক বলেছিস, আমরা অলসতা করে দোকান দেইনি। এখন বুঝতে পেরেছি দোকান না দিয়ে বড় ভুল করেছি। পরিশ্রম করা ভালো, পরিশ্রম করলে কোনো পাখিকে অভাবে পড়তে হয় না। আমি দর্জির কাজ করে অনেক টাকা ইনকাম করেছি, এখন ভাবছি বাজারে বড় একটা কাপড়ের দোকান দিব। কবুতর দাদা,
তুমি চাইলে আমার দোকানে কাজ করতে পারো, আমি তোমাকে কখনো চুরির অপবাদ দিব না। হ্যাঁ টুনি, আমি তোর দোকানে কাজ করব। দোকান ঠিক করে আমাকে জানিয়ে দিস। এসব বলে টনি ও কবুতর সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি তাদের অলসতার জন্য ঘরে বসে কাঁদতে থাকে। আরশিনগর নামে এক বনে বেশ কয়েকটা পাখির পরিবার বাস করত। সেই বনের পাখিরা ছিল খুবই অভাবী। তারা চাষবাস করে কোনো রকমে সংসার চালাতো, কিন্তু কিছুদিন ধরে সেই বনে এক ফোঁটাও বৃষ্টি পড়ছে না। তাই ফসলগুলো পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বনের সবার ঘরে ঘরে খাবার ফুরিয়ে যাচ্ছে। এমন সময় সেই বনে এসে হাজির হয় এক বৃদ্ধ তান্ত্রিক বাবা। মারে, আমি এক দূরের বন থেকে এসেছি। আমার পেটে অনেক খিদে। আজ 2 দিন হলো পেটে একটা দানাও পড়েনি। আমাকে কিছু খাবার খেতে দিবি রে মা? আপনি আর আসার জায়গা পেলেন না? শেষমেশ কিনা আমাদের এই অভাবী বনে আসলেন। শুনুন তান্ত্রিক বাবা, আমাদের এই বনে খুবই অভাব। আমরা নিজেরাই খাবারের জন্য কষ্ট করছি। আপনাকে আমরা কোনো খাবার দিয়ে সাহায্য করতে পারবো না। এরপর তান্ত্রিক বাবা নিরুপায় হয়ে কালুর বাড়ি থেকে চলে যায়। আর একে একে বনের সবার বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে একটু খাবার দিতে পারে না। অবশেষে বনের সব থেকে গরিব টোনা ও টুনির বাড়িতে সে চলে যায়। বাড়িতে কেউ আছিস? থাকলে একটু বাইরে আয় তো। আপনি বুঝি আমাকে ডাকলেন? হ্যাঁ রে বাবা, আমি ডেকেছি। আমাকে একটু খাবার দে না, আমি অনেক ক্ষুধার্ত। আজ 2 দিন হলো কিচ্ছু খাইনি। তান্ত্রিক বাবা, আমরা হলাম গরিব পাখি, ঘরে তেমন কিছু নেই। ঘরে একটু আটা ছিল, তা দিয়ে আমার স্ত্রী 2টো রুটি বানিয়েছে। আপনি চাইলে ওই 2টো রুটি আপনাকে দিতে পারবো। কিন্তু 2টো রুটি তো তোরা নিজেদের জন্য বানিয়েছিস, আর সেগুলো যদি আমাকে দিয়ে দিস তাহলে তো তোদের না খেয়ে থাকতে হবে। ও, আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে, কিন্তু আপনি তো 2 দিন থেকে কিচ্ছু খাননি, তাই ওই রুটি 2টো আপনিই খেয়ে নিন। টুনি, এই টুনি, রুটি 2টো নিয়ে বাইরে এসো তো। টোনার চিৎকার শুনে টুনি একটা প্লেটে করে 2টো রুটি নিয়ে আসে। আর টোনা সেই রুটি 2টো তান্ত্রিককে খেতে দেয়। আর রুটি 2টো খেয়ে তান্ত্রিক তার খিদে দূর করে। এই বনের সবাই নাকি খুব অভাবী, তাই সবাই নিজেদের কম হবে জন্য আমাকে একটুও খেতে দেয়নি। কিন্তু তোরা সবার থেকে অনেক গরিব হওয়া সত্ত্বেও নিজেদের খাবারটুকু আমাকে দিলি, তাই আমি সন্তুষ্ট হলাম। আমার কাছে অতি সাধারণ একটা আংটি আছে, এই আংটিটা তোরা নিজেদের কাছেই রাখ। এরপর সেই তান্ত্রিক সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। টোনা, এই টোনা, আজকে কাজে যাবে না? না টুনি, আমাদের জমির কাজ প্রায় শেষ হয়েছে। সামান্য একটু কাজ বাকি আছে, সেটা কোনো এক সময় করে নিব। এবার বুঝি আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে গো। ঠিক বলেছো টোনা, 2টো মাত্র রুটি বানিয়েছিলাম, সেটাও তুমি ওই তান্ত্রিক বাবাকে দিয়ে দিলে। এখন যে আমার অনেক খিদে পেয়েছে টোনা। কি আর করবে বলো, আমারও তো অনেক খিদে পেয়েছে, কিন্তু ওই তান্ত্রিক বাবা তো আমাদের থেকে বেশি ক্ষুধার্ত ছিল। আর ক্ষুধার্ত পাখিকে খাবার দেওয়াও একটা ভালো কাজ। তান্ত্রিক বাবার দেয়া আংটি বরং তুমি হাতে পরে নাও টুনি, এই নাও। কিন্তু টোনা, এই আংটিটাতে তো অনেক ময়লা লেগে আছে, তাই একে পরিষ্কার করে তারপর হাতে পড়তে হবে। এই কথা বলে টুনি সেই আংটিটা একটা পাথরের সাথে ঘষা দেয়। আর সাথে সাথে আংটির ভেতর থেকে এক দৈত্য বেরিয়ে আসে। হুকুম করুন মালিক। এ কি? হে, আমি কি দেখছি? এটা তো একটা দৈত্য। ওরে বাবারে, দৈত্য, মেরো না, আমাদেরকে মেরো না। আমাকে দেখে ভয় পাবেন না মালিক, আমি আপনাদের গোলামি করতে এসেছি। আদেশ করুন, আমাকে আদেশ করুন। হ্যাঁ টুনি, এই দৈত্যটা মনে হয় অনেক ভালো, তাই ও আমাদের না মেরে আমাদের গোলামি করতে চাইছে। আমি বরং একবার পরীক্ষা করে দেখি। দৈত্য, আমাদের অনেক খিদে পেয়েছে, আমাদেরকে খাবার এনে দাও দেখি।
টোনার কথা শোনা মাত্রই সেই দৈত্য জাদু করে তাদেরকে অনেকগুলো খাবার এনে দেয়। আর তা দেখে টোনা ও টুনি অনেক খুশি হয়ে যায়। টোনা, এই টোনা, তান্ত্রিক বাবা আমাদেরকে কেমন আংটি উপহার দিয়েছেন। এই আংটির ভিতরে থাকা দৈত্য যে আমাদের কথা মতো কাজ করছে। আমাদের আর কোনো খাবারের অভাব হবে না টোনা। ঠিক বলেছ টুনি, আমাদের বনের সবাই তো খাবারের জন্য কষ্ট পাচ্ছে। আমরা বরং এই দৈত্যের থেকে খাবার নিয়ে বনের সবাইকে খাবার বিলিয়ে দিব। দৈত্য, আমাদেরকে আরো খাবার এনে দাও। এরপর দৈত্য তাদের আরো অনেক খাবার এনে দেয়। আর তারা একটা ঠেলা গাড়িতে করে বনের সবাইকে খাবার বিলিয়ে দেয়। আর এভাবে তারা বেশ কিছুদিন বনের সবাইকে খাবার দিতে থাকে। এজন্য ওই বনের মোড়ল বাবুর টোনা ও টুনির ওপর সন্দেহ হয়ে যায়। এই বনের সব থেকে গরিব আর অভাবী পাখি হলো টোনা আর টুনি। কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে ওরা কিনা বনের সবাইকে খাবার বিতরণ করছে? না 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 না, বিষয়টা আমাকে জানতেই হবে। আমি কাল সকালে টোনার বাড়িতে যাব আর দেখে আসব তারা এত খাবার কোথায় পাচ্ছে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে মোড়ল বাবু টোনার বাড়িতে চলে যায়। হুকুম করুন মালিক। আমরা তোমার কাছে বেশি কিছু চেয়ে তোমার কাজ বাড়াতে চাই না। তুমি শুধু রোজ আমাদেরকে অনেকগুলো খাবার দিও, যাতে আমরা বনের সবাইকে খাবার দিয়ে সাহায্য করতে পারি। আমার তান্ত্রিক মালিক আমাকে আপনাদের মতো সৎ পাখিদের সেবা করতে দিয়ে ভালো করেছে। আপনারা দুজন খুব ভালো। এরপর দৈত্য আবারও তাদেরকে অনেকগুলো খাবার দেয়। আর টোনা ও টুনি সেই খাবারগুলো নিয়ে বনের সবাইকে দিতে চলে যায়। তোর মনে এই দৈত্য টোনা ও টুনিকে সাহায্য করছে? কিন্তু এত ভাগ্য করে একটা গোলামি করার দৈত্য পেয়েও এরা কিনা শুধুমাত্র খাবার নিচ্ছে। বোকা টোনা টুনি, এরকম দৈত্যের থেকে সোনা হিরে মুক্ত না নিয়ে খাবার নিচ্ছে। ওই আংটিটা আমার চাই চাই। এরপর মোড়ল বাবু টোনা ও টুনির ঘরে চলে যায়। আর সেই আংটিটা চুরি করে নিয়ে তার বাড়িতে চলে যায়। আমি এক্ষুনি এই দৈত্যকে রাখবো আর মনের মতো সোনা হিরে নিব। এরপর মোড়ল বাবু সেই আংটিটা একটা পাথরের সাথে ঘর্ষণ করে। আর সাথে সাথে সেই দৈত্য তার সামনে চলে আসে। হুকুম করুন মালিক। দে দে, আমাকে অনেকগুলো স্বর্ণ হিরে মণিমুক্ত দে। এই নিন মালিক। স্বর্ণ, কতগুলো স্বর্ণ! এই দৈত্য, তুই আমাকে আরো অনেক স্বর্ণ দে, যাতে আমি এই বনের সব থেকে বেশি ধনী হয়ে যাই। আর এই বনের সবাইকে পথে ভিখারি করে দে, যাতে বনের সবাই আমার কাছে ভিক্ষা চাইতে আসে। না না, এই নতুন মালিকটা মোটেও সুবিধার নয়। এর মনে শুধু লোভ আর অহংকার। আমার আগের মালিকই ভালো ছিল। এই লোভী মনে হয় আমার আগের মালিকের থেকে আংটিটা চুরি করেছে। দাঁড়ারে লোভী, তোর লোভ আমি বের করছি। কি হলো কি? তুই আমার কথা শুনে চুপ হয়ে গেলি কেন? মানে বলছিলাম কি মালিক, আমি তো এতগুলো স্বর্ণ দিতে পারি না। তবে এই নিন, এই আংটি আপনাকে একদিনে অনেক কিছু দিতে পারবে। আর সে কাল সকাল থেকে কাজ শুরু করবে। আর আপনি যে আংটিটা চুরি করেছেন সেটা তাড়াতাড়ি করে ফেরত দিয়ে আসুন। কেননা এই নতুন আংটি থেকে যে দৈত্য আসবে, সে যদি জানতে পারে আপনি একজন চোর, তাহলে আপনাকে কঠিন শাস্তি দিবে। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর থেকে ভালো কাজ করা দৈত্যকে পেয়ে গেলে তোকে দিয়ে কি লাভ? চলে আয় আংটির ভিতরে।
আমি তোকে সহ এই আংটিটিকে ফেরত দিয়ে আসি। এরপর দৈত্য সেই আংটির ভেতরে চলে যায় আর ঈগল সেই আংটিটা নিয়ে গিয়ে ফেরত দিয়ে আসে। আর কিছুক্ষণ পর টোনা ও টনি এক গরিব বাচ্চাকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে আর আবারও সেই দৈত্যকে বাহিরে ডাকে। শোনো দৈত্য, এই যে এই ছোট মেয়েটির মা অনেক অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তুমি ওকে কিছু টাকা দিতে পারবে? হ্যাঁ পারবো মালিক, এই নাও। এরপর দৈত্য জাদু করে সেই ছোট্ট মেয়েটিকে কিছু টাকা দেয়। এরপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। মালিক, আপনাদেরকে কিছু বলার ছিল। তাই নাকি দৈত্য? বলো শুনি, কি বলবে তুমি? এরপর দৈত্য টোনা ও টনিকে মোড়লবাবুর আংটি চুরির কথা খুলে বলে। আর তা শুনে টোনা বলে, এ তো অনেক বিপদের লক্ষণ দৈত্য। শোনো দৈত্য, তোমাকে আর এই আংটিতে বন্দী হয়ে থাকতে হবে না। আজকে থেকে তুমি মুক্ত, কেননা তুমি এই আংটিতে থাকলে তোমার যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু উপহার দিতে চাই। এরপর দৈত্য জাদু করে টোনা ও টনিকে অনেকগুলো স্বর্ণ আর একটা সিঙ্গারা বাড়ি উপহার দেয়। আর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মোড়ল বাড়িতে গিয়ে দেখে তার বাড়িটা আগের তুলনায় ভেঙে চুরে গেছে আর সাথে থাকা স্বর্ণগুলো সেখানে নেই। তা দেখে মোড়ল বাবু কান্নায় ভেঙে পড়ে। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! ধনী হওয়ার জন্য দত্তকে পাওয়ার লোভ করলাম, আর লোভ করায় কিনা আমার নিজের বাড়িটাও হারিয়ে ফেললাম। হায় হায় রে! মোড়ল তার ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে। অন্যদিকে টোনা ও টুনি সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হয়। তাই আমাদের লোভ করা উচিত না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।